থাম্বনেল এবং ব্যানার ব্যানার এবং হেডলাইন দেখে আপনাদের চিন্তা করছেন যে হঠাৎ করে আমি এটা কি বলছি যে 30শে আগস্ট 30শে আগস্ট ডেডলাইন এবং ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো লোক কোনো এক জায়গায়। ওটা একটু যদি খেয়াল করেন আপনি দেখবেন ওটা কলকাতায় কলকাতায় যে আমাদের ডেপুটি হাই কমিশন যেটা আছে বাংলাদেশের, সেটার সামনের একটা ভিড় দেখিয়েছি। তো এই ব্যানার করা বা এই হেডলাইন কেন করলাম সেই বিষয়ে আসছি। তো সেই বিষয়ে আসার আগে আপনাদের ছোট ছোট কিছু ইনফরমেশন দিই, যে ইনফরমেশনগুলো হয়তো আপনারা মিলাইতে পারবেন। মিলানোর পরে আপনারা হয়তো অনেক কিছুই বুঝবেন। কারণ ভাই অনেক কথা এই মুহূর্তে আসলে আমি সরাসরি আপনাদের বলতে পারবো না, জানি বলতে পারবো না। তার কারণ হচ্ছে যে এটাতে আমি বলার পরপরই গ্রুপিং করি বা আমি ভাঙতেছি, এইসব বহু আজে বাজে কথা আমাদের ভাই বোনরাই বলে, এবং বহুত উন্নত প্রজাতির এই সেই রকম আপনার চাপাবাজ কিছু আছে না ভাই, যারা এখন পলাতক অবস্থা আছে, হেরাও শুরু করে। এই জন্য আমি ওইভাবে বলবো, তবে আপনাদের এমন কিছু কথা বলে দিচ্ছে যেটা আপনার ইশারা ইঙ্গিতে না, কিছু কথা সরাসরি বলছি, আপনারা মিলিয়ে নিতে পারবেন। আপনারা সকলে অলরেডি জানেন, কারণ এটা অলরেডি 3-4টা ভিডিও হয়ে গেছে যে মানে আওয়ামী লীগের 50 থেকে 55 জন বা 60 জন এমপি নিয়ে একটা মিটিং হয়েছে কলকাতাতে। তো কলকাতায় মিটিংটা হচ্ছে শেখ সেলিমের বাসায়। এটা কথাটা সত্য, মিথ্যা না, কথাটা সত্য। তবে সেখানে শুধু যে মাত্র যে এই আমাদের মহামান্য তুষ্ট এমপি ছিলেন তা না, এমপি বলতে এমপি, মন্ত্রী, এরা সকলে ছিলেন। এটা ছিল যে দলীয় ফোরামের যেই সভা 18 তারিখে হয়েছে শেখ সেলিম ভাইয়ের বাসায়। তো একটা জিনিস যদি আপনাদেরকে একটু বলি, তাহলে হয়তো আপনারা একটু খেয়াল করতে পারবেন যে গত বেশ কিছুদিন যাবত, প্রায় মাস দেড়েকের মতো হবে, নেত্রীর যে কোনো মিটিং বা যে কোনো ইয়েতে এখন শেখ সেলিম প্রিসাইডিং করছেন বা শেখ সেলিমের বাসায় ওখান থেকে হচ্ছে। যেমন গত 18 তারিখের মিটিংটা শেখ সেলিমের বাসায় হয়েছে। এর আগের এক পর্যায়ে ছিল যে আপনার মায়া ভাইয়ের বাসায় হইতো, এখন শেখ সেলিমের বাসায় হচ্ছে। তার কারণও আছে অবশ্য, এটা আপনারা মানেন না মানেন, গালি দেন, যা কিছু বলেন বলেন, তাতে শেখ সেলিম, শেখ হেলাল, তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ, এরা সব মোটামুটি বঙ্গবন্ধু পরিবারের কিছুটা হলো কাছাকাছি। তিনজন ওনাদের সন্তানদের কথা আমি বলছি না, এই 3জন মূলত শেখ হাসিনারও খুব কাছের, আবার বঙ্গবন্ধু পরিবারের কাছের লোকজন। সুতরাং ওনারা আগায় আসছেন যতটুকু। একটা জিনিস আপনাদের বলতে পারি, যে 3 ব্যক্তির নাম নিলাম, এরা এখন সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে, এবং এটা সরাসরি এখন নেত্রীর সাথে। সুতরাং এইটা নিয়ে আমরা এই মুহূর্তে কোনো বাড়াবাড়ি ওই হয়েছে রে সেই হয়েছে এগুলো বললার দরকার নেই, কারণ চোর তো সবাই চোর, তো সবাই ছিল, কে না ছিল, সবকে সাধু সাহেব ছিল। তো এই 3জন আছেন এখন মেইন স্ট্রিম মিডিয়া যেমন বলে না, এরকম মেইন স্ট্রিম বা হার্ডকোর লাইনে। আর এরপরে আবার যে ধুঞ্চা কিছু আছে না, যে বঙ্গবন্ধু পরিবারের অমুক তমুক আমরা হই, ওই অমুকের জামাইয়ের তমুকের পত্নার শালার নাতি, এরকম কিছু আছে না, ওই যে ধুঞ্চা মার্কা, ওগুলো অলরেডি সাইড হয়ে গেছে, ওগুলো সাইড করে দিছে। তো এখন এইখানে আপনার এটা যখন দেখছেন যে শেখ সেলিম উনি সামনের দিকে এগিয়ে আসছেন, ওনার সাথে মিটিং করেছেন, এই মিটিংয়ে ভার্চুয়ালি নেত্রী জয়েন্ট ছিলেন, উনিও কিছু দিক নির্দেশনা দিয়েছেন। এরপরে সম্ভবত বেশ কিছু হাই প্রোফাইল লোকজন, ওনারা এই মাসের শেষের দিকে না, এটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে নেত্রীর সাথে সরাসরি বসবেন, সরাসরি দেখা করে বসবেন, বাকি কার্যক্রম জানাবেন। এগুলো হচ্ছে যে মূল। তবে গতকালকের যে ইয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, ওইখানে সব নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য, যে সকলে দেশে আগে আগে ফিরে যেতে হবে বা এই করতে হবে, নেত্রী আসার আগে সবাই দেশে উপস্থিত থাকতে হবে, এই ধরনের কথাবার্তা হয়েছে।
তো এই ধরনের কথাবার্তার মধ্যে আপনারা অনেকেই জানেন যে অনেক নেতা 5ই আগস্টের পরে দিল্লি বা কলকাতা হয়ে পরে আশপাশের দেশে চলে গেছে, অনেকে দুবাই হয়ে আমেরিকা ইউরোপে এসে এখানে 6 লাখ নেতা এমপিরা, অনেক এমপি অনেক 6 লাখ এখানে যারা ছিলেন তাদের মধ্যে মনে হয় 60 থেকে 65 জন এমপি এবং বেশ কিছু নেতা আছেন যারা এমপি হইতে পারেননি, কিন্তু ওই আপনার সেই রকম প্রভাবশালী নেতা, সেই রকম প্রভাবশালী নেতা আছেন। এছাড়াও এলাকা ভিত্তিক তারপরে ডিস্ট্রিক্ট ভিত্তিক কিছু নেতারাও আছেন, অনেক প্রায় 8-900 মতো হবে। তো তার মধ্যে 55 থেকে 60 জন নিয়ে গণা যায়নি আসলে কি। তো নামগুলো সব জানি, কারা কারা বসছেন, কারা কি কথা হচ্ছে, এগুলো সব জানি। তো নামগুলো এখন আর দিলাম না, কিন্তু বসছেন। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই যে বসছেন এরা, এটা কোনো পেপার পত্রিকায় আসলো না, কিছুতে আসলো না, কলকাতার কোনো মিডিয়া বললো না, কিন্তু আপনারা বলতেছেন কলকাতার মিডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট দেখেও এখন না দেখার ভান করে আছে। মানে আপনারা আপনাদেরটা করেন, আমরা কিছুই বলবো না। মিডিয়ারও জানে যে এখন বলবো না, কারণ হচ্ছে যে যেহেতু ওই নেত্রীর একটা প্রেস কনফারেন্স নিয়ে কাউ করছে, সুতরাং এখন কলকাতার মিডিয়া ঠিক আছে করুক না, অসুবিধা কি। চুরি ডাকাতিতে করতেছে না, মিটিং করতেছে বা বিয়া খাইতে আসছে বা খানা খাইতে গেছে, এরকম হইতে পারে, দাওয়াত হইতে পারে, এটা নিয়ে লেখালেখির কি আছে পত্রিকাতে। হেরা তো বাঙালি না, আমাকে বাংলাদেশ মতো। তো এইখানে যেই বিষয়গুলা, এই জন্য আপনার বিভিন্ন মিডিয়ায় বা ইয়েতে পান নাই। তবে আমাদের অনেক ইউটিউবার অলরেডি বলছেন, অনেক নেতাদের সাথে আমার নিজেরও কথা হয়েছে, ওনারাও স্বীকার করেছেন যে হ্যাঁ ভাই কথা হয়েছে এই সেই। তবে ওইখানে যে কথাটা বলা হচ্ছে যে মানে অনেক নেতাকে বের করে দেওয়া হবে, না ফিরলে অমুক করবে তমুক করবে, এইটা হচ্ছে যে কি জানেন, এটা এইভাবে কোনো হুমকি দেওয়া হয়নি যে তোমরা ফিরে না গেলে তোমাদের বের করে না। এটা যারা যাবে না, যারা নেত্রী আগে বা নেত্রী যেদিন যাবে সেদিনও যারা উপস্থিত হবে তারা এমনি ক্রস হয়ে যাবে। এটার হুমকি দেওয়ার কোনো দরকার, হুমকি দিবে কাউকে। তো এখন কেন লিখলাম তাহলে আমি যে 30শে আগস্ট, তার কারণ হচ্ছে যে 30শে আগস্টের ভিতরে সরাসরি বলা হয়েছে যে 30শে আগস্টের ভেতরে সমস্ত নেতা এমপি মন্ত্রী খেতা যারা আছেন তারা সকলেই, যাদের কাছে পাসপোর্ট নাই বা আপনার রেড পাসপোর্ট ছিল সেই পাসপোর্ট তো এখন আর নাই, বাংলা পাসপোর্টও নাই, তাদেরকে ট্রাভেল পাসের জন্য 30শে আগস্টের ভেতরে এম্বাসিতে অ্যাপ্লাই করতে হবে। এবং যতজন এমপি এবং মন্ত্রী আছেন নর্মাল আমার মতো আপনার মতো বা ডিস্ট্রিক্ট নেতা, ওদের পাসপোর্ট আছে সবার, ওদের কোনো সমস্যা নাই। ওরা করে কি এই 2 মাস পর পর দুবাই যায়, সৌদি আরব যায়, ওখানে যায় 15-20 দিন থাইকা, ওখান থেকে আবার ভিসা নিয়ে ভারতে আসে, ভারতে 6 মাস থেকে আবার যায় আবার আসে এগুলো। কিন্তু এমপি আপনার 100% এমপি এবং মন্ত্রীদের কাছে ইয়ে নেই, বাংলাদেশি পাসপোর্ট না, কারণ তো সব তো রেড পাসপোর্ট নিয়ে গেছিল, লাল পাসপোর্ট সেটা নাই। তাহলে এখন তারা ঢুকবেন কি? তারা ঢুকার জন্য বলা হয়েছে যে আগস্টের 30 তারিখের ভিতরে ওনাদের সবাইকে ট্রাভেল পাস অথবা পাসপোর্টের আবেদন করতে হবে। পাসপোর্ট তো হয়তো ধরেন দেরি হবে, এই জন্য ট্রাভেল পাস চাইতে বলছে সবাইকে। 30শে আগস্টের ভেতরে যারা ট্রাভেল পাস চাইবেন না তাদের লিস্ট হবে। যারা ট্রাভেল পাস চাইবেন, এম্বাসি থেকে যে টোকেন দেওয়া হবে ট্রাভেল পাস চাইয়াছেন, এম্বাসির ওই টোকেনটা জমা করতে হবে, ফটোকপি জমা করতে হবে। এগুলো সব নেত্রীর কাছে যাবে, এগুলো সব নিয়ে জমা করবেন হচ্ছেন যে শেখ সেলিম সাহেবের কাছে, উনি নেত্রীর কাছ পর্যন্ত পৌঁছে দিবে। নেত্রী তখনই বুঝে যাবে এই 30 তারিখের ভেতরে যে কারা কারা আগ্রহী আর কারা কারা আগ্রহী না। তো এটা ধরেন আমরা 4-5 তারিখের ভিতরে আমরা জেনে যাবো কারা কারা ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করছে, কারা কারা করে নাই, কে কি অবস্থা, এগুলো সব আমরা 4-5 তারিখে যাবে। সেদিন হয়তো আমরা তখন হয়তো নাম বলে দিব, আর তখনই আপনারা বুঝে যাবেন যে কে কে খাইতেছেন মোটামুটি জুতার ভারী। তো এটা হচ্ছে 30 তারিখের ভেতরে। আপনারা তো বলতে পারেন যে 30 তারিখ কেন, নেতৃত্ব আসবেন ডিসেম্বরে। হ্যাঁ, নেত্রী বলেছেন যে ডিসেম্বরের ভেতরে যে কোনো সময়, সেপ্টেম্বর মাসের 15 তারিখ 20 তারিখে হইতে পারে, সেপ্টেম্বর মাসের ভিতরেও নেত্রী যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারেন। এমন আছে 10 তারিখেও ঢুকতে পারেন, সেপ্টেম্বরের 12 তারিখ 14 তারিখ 15 তারিখেও ঢুকতে পারেন। ডেট যে কোনো দিন বলে দেবেন, কিন্তু 30 তারিখ ডেডলাইন ফর আওয়ামী লীগ এমপি অ্যান্ড মন্ত্রী। ওনারা 30 তারিখের ভিতরে ট্রাভেল পাসের অ্যাপ্লাই করে কপি দিতে হবে। এই জন্যই বলা হয়েছে যে
30 তারিখ। এবং এখানে এই মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে যে মানে নেত্রী দেশে যাবে, দেশে যেদিন ঢুকবেন নেত্রী সেদিন এয়ারপোর্ট বা ঢাকা শহরে লোকজন কত বেশি জমায়েত করা যায়। ঢাকাতে ঢুকার যে 4টা বা 6টা বা 8টা বা 10টা রোড আছে, এগুলো দিয়ে কিভাবে আমাদের লোকজন লাখে লাখে কিভাবে ঢুকবে, ওরা ঢাকায় যাবে, কোথায় কি করাবে, এইসব বিষয়ে আলোচনা। আর এগুলো ওপেন সিক্রেট ভাই, কারণ ওই দিন লোক ঢুকবে, রাস্তাঘাট, ট্রেন, বাড়ি ঘর, হাট বাজার সব জায়গাতে ঢুকবে। আপনাদের অনেকেরই তো মনে আছে 2006-এ যখন যে লগিবেটার আন্দোলন, তখনও তো সরকার সব বন্ধ করে দিয়েছিল, রাস্তাঘাট, ট্রেন মেন, অমুক তমুক, ঠিক না? অনেকে তো 8, 10, 15, 20 কিলোমিটারও ঘুরে ঘুরে হাইটে হাইটে গেছেন। সেই সব কথা চিন্তা করে এই বিষয়ে আলোচনা চলছে। এবং এই যে আজকে আপনারা যখন আমার ভিডিও শুনছেন, এখন থেকে প্রতিদিন শেখ সেলিম ভাইয়ের নেতৃত্বেই বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন কমিটিগুলোর সাথে, কমিটি মানে এগুলো একটা নর্মাল একটা কমিটি করা হয় যে অমুক অমুকে আপনার দায়িত্ব, আপনি এইভাবে লোকগুলো নিয়ে আসবেন, এইভাবে নিয়ে আসবেন, এই বিষয়ে প্রতিদিন 6টা, 7টা, 8টা, 10টাও হইতে পারে মিটিং হবে প্রতিদিন। কারণ ওই জনসমাগম, ট্রান্সপোর্ট এগুলো সব ঠিক করার জন্য। এটাই হচ্ছে যে মূল খবর। তো অনেকে যেটা যেভাবে বলছে যে মানে বলে দিছে যে আমার না, ওটা বলে দিছে মানে হচ্ছে যে আপনার থেকে 30 তারিখের ভেতরে ট্রাভেল পাস জমা দেওয়ার, ট্রাভেল পাস আবেদন করবেন না, ট্রাভেল পাস চাইতে হবে না, ওটা একটা স্লিপ দিবে, ওই স্লিপ দিতে হবে ফটোকপি। মূল কপি তো আপনার কাছে রাখবেন এমপি সাহেব, মন্ত্রী সাহেব, কারণ আপনি তো তুলবেন, ট্রাভেল পাসটা তুলবেন। 30 তারিখের ভেতরে ওনাদের চাইতে হবে, কারণ এটা জমা দেওয়ার পরে সরকার 2 থেকে 3 দিনের ভিতরে সিদ্ধান্ত জানাবে দিব কি দিব না। যদি না দেয় তাইলে সেটার অন্য খেলা, আর যদি দেয় তাইলে সেটার আরেক খেলা। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এইটা বলার জন্য আমি আপনাদেরকে আসলে আজকে বললাম যে 30 তারিখ ডেডলাইন। তো কালকে আরেকটা ভিডিও করব যে কিভাবে নেত্রী হওয়ার আগে বা নেত্রী যাওয়ার সাথে সাথে কিভাবে, কোথায়, কিভাবে, কি করিয়া, কাদেরকে ইউজ করলেই সবকিছু সফল হইতে পারে, যেটা ওপেন সিক্রেট, এটা সফল হইতে পারে, যে কাদেরকে এই মুহূর্তে কাজে লাগানো দরকার, সেই বিষয়গুলোতেই কথা বলবো আগামী কালকে। আগে আমাদের দেশে মাঝে মধ্যে কখনো কখনো অস্বাভাবিক আতঙ্কজনক কিছু ঘটলে বা সন্ত্রাসী কর্মকাণ্ড কিছু ঘটলে প্রসঙ্গক্রমে হিন্দি মুভির কথা নিয়ে আসতাম, যে হিন্দি মুভি স্টাইলে এই ঘটেছে সেই ঘটছে। কিন্তু সাম্প্রতিক সময়ে যা কিছু ঘটছে, মানুষের পিলে চমকানোর মতন যা কিছু হচ্ছে, তাতে হিন্দি মুভি কিংবা হলিউডের মুভি একেবারেই নস্যি। বরং সরাসরি বলা যায় যে, বা অন্যরা এক্সাম্পল হিসেবে নিতে পারে যে বাংলা স্টাইলে এখন সব ঘটছে। মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর ঘটনাটি আপনারা সবাই জানেন। ঈশ্বরদীতে ছাত্র দলের এক সাবেক নেতা গায়ে কাফনের কাপড় জড়িয়ে, হাতে শটগান নিয়ে প্রকাশ্যে মহড়া দিলেন, শহরের চৌরাস্তার মোড়ে এসে দাঁড়ালেন, প্রতিপক্ষের উদ্দেশ্যে নিজের শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটালেন। এবং এ নিয়ে যখন সমালোচনা সবেমাত্র শুরু হয়েছে, গণমাধ্যমে রিপোর্টটি আসতে শুরু করেছে, আমরা সাথে সাথে জানতে পারলাম যে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন, ভাবলেন এই বুঝি বিএনপির অ্যাকশন সকল অস্বাভাবিক কিছুর বিরুদ্ধে। কিন্তু 24 ঘন্টা যেতে না যেতেই সেই ব্যক্তি ছাড়া পেয়ে গেলেন। এখন এগুলো খুবই স্বাভাবিক ঘটনা, এটি যে এমন নতুন কিছু তা নয়। যাই হোক, নির্বাচনের আগে থেকে ডক্টর ইউনূসের সরকারের সময় থেকে বিএনপির তৃণমূল থেকে শুরু করে একেবারে মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের মাধ্যমে যে চাঁদাবাজির ঘটনাগুলো আমাদের সামনে আসছিল, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। দলীয় হাইকমান্ড তারেক রহমান অনেককেই বহিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীতে আবার দলে নিয়ে নেওয়া হলো। এবং এখন যা ঘটছে তাতে আমরা বলতে পারি সত্যি সত্যি আমরা 4G 5Gর যুগকে ছাড়িয়ে যাচ্ছি। দিন বদলেছে,
অনেক কিছুর ধরন বদলেছে, চাঁদাবাজির ধরনও বদলেছে। চাঁদাবাজি এখন যে প্রক্রিয়া হচ্ছে, মানে আমরা তো স্বপ্ন দেখতাম যে বাংলাদেশ মালয়েশিয়া হয়ে গেছে, বাংলাদেশ থাইল্যান্ড হয়ে গেছে। বাংলাদেশ মালয়েশিয়া থাইল্যান্ড না হলেও চাঁদাবাজি এখন হচ্ছে ব্রিটেন বা যুক্তরাষ্ট্রের মুদ্রায়। এখন আর টাকাতে চাঁদাবাজি হবে না। এবং চাঁদাবাজির যে ধরনগুলো আমাদের সামনে উপস্থিত হচ্ছে, নিঃসন্দেহে অনেক অনেক বেশি রোমহর্ষক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান, গলা এবং হেড নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের কাছে হোয়াটসঅ্যাপে চাঁদা দাবি করা হয়েছিল ডলারে, যে $15,000 দিতে হবে। এই ঘটনাটি সম্ভবত আপনারা অনেকে জেনে গেছেন। তো হোয়াটসঅ্যাপে গত 6 আগস্ট, মানে ডাক্তার আসাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গত 6 আগস্ট এই বার্তাটি পাঠানো হয়। আলটিমেটাম দেওয়া হয় 15 আগস্ট পর্যন্ত। 15 আগস্টের পর 2 দিন যেতে না যেতেই তিনি রাজধানীর শান্তিনগর এলাকায় হামলার শিকার হলেন এবং হামলার পরপরই আবার ঘণ্টাখানেকের মধ্যে তার নম্বরে মেসেজ এলো, হাউ ডু ইউ ফিল, কেমন অনুভব করছে এখন। এবং এই চাঁদা দাবি নাকি করা হয়েছে চট্টগ্রামের অন্যতম শীর্ষ চাঁদাবাজ সন্ত্রাসী ডেভিড ইবনের পক্ষ থেকে। এই ডেভিড ইবন সম্পর্কেও আমাদের অনেক কিছু জানা। শুধু ডেভিড ইবন কেন, যা কিছু ঘটছে, যে প্রক্রিয়া ঘটছে, তাতে প্রতিটি মানুষ আতঙ্কিত। কদিন আগেই চট্টগ্রামের একজন ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কয় টাকা? 2 কোটি টাকা। চিরকুটে লিখে পাঠানো হয়েছিল যে 2 কোটি টাকা রেডি রাখবেন, আশা করি প্রতি মাসে 10 লাখ টাকা করে দিবেন, তাহলে ব্যবসা করতে পারবেন, না হলে করবেন না। তারপর কি হলো? চাঁদা না পেয়ে ওই ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হলো, লুটপাট করা হলো, 35 লাখ টাকা ছিনিয়ে নেওয়া হলো, প্রতিষ্ঠানের ল্যাপটপ, কম্পিউটার নিয়ে যাওয়া হলো। চট্টগ্রামের হামজাবাগ এলাকায় 50 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবন উদ্দেশ্য করে গুলি ছোড়া হলো। গত 28 ফেব্রুয়ারি কোটি টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের একজন শীর্ষ ব্যবসায়ীর বাসা উদ্দেশ্য করে প্রকাশ্যে সকালে ভোরবেলায় গুলি চালানো হলো একের পর এক। এবং এরা নাকি সেখানকার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর লোকজন। জুলাইতে এই চট্টগ্রামেই 20 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর ভবনে সন্ত্রাসীদের ভাঙচুরের ঘটনা ঘটলো, ককটেল হামলার ঘটনা ঘটলো। এইভাবে একের পর এক ঘটনা ঘটতেই আছে। আবার একদিন আগে 17 আগস্ট কক্সবাজারে 10 লাখ টাকা চাঁদা না পেয়ে ছাত্রদলের এক নেতা এক ব্যবসায়ীর রিসোর্ট দখল করে নিল। এই যে সব অভিনব পন্থা, চাঁদা না পেয়ে উল্টো কিভাবে পুষিয়ে নেওয়া যায় তার বিকল্প পথ তাদের কাছে রয়েছে, এগুলো বলে শেষ করা যাবে না। এবং চাঁদা না পেয়ে সন্ত্রাসী হামলা, মৃত্যুর হুমকি, হত্যার হুমকি, এগুলো তো চলছেই। পানের দোকান পর্যন্ত চাঁদাবাজি হয়। এগুলো তো কোটি কোটি টাকা চাঁদাবাজির কথা বললাম, পানের দোকানেও চাঁদাবাজি হয়, যা কখনো শোনা যায়নি। আগে শুনতাম যে এলাকার যারা উঠতি মাস্তান কিংবা সন্ত্রাসী, ওই বাকিটাকে খেয়ে 2-4-500, 2-4 হাজার টাকা বাকি রয়ে যায়, দেয় না, কিন্তু নিয়মিত চাঁদা ধরা হচ্ছে। তার চেয়ে বড় কথা, চাঁদার যে ধরন পাল্টেছে, টাকার বদলে পাউন্ডে, ডলারে চাঁদা দিতে হবে। এবং হামলার যে ধরন, আমরা এগুলোকে কিসের সঙ্গে তুলনা দিব? হত্যা, ধর্ষণ, রাহাজানি,
চুরি, ডাকাতি, এগুলো কতগুলো বলে শেষ করব, কিন্তু বিএনপি সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল অন্তর্বর্তী সরকারের সময়, অনবরত বলেছে যে এই মুহূর্তে বিএনপির ক্ষমতা আসা প্রয়োজন, যারা আমরা বলেছি তারা আমরা এখন মুখ লুকাবো কোথায়? তারপরেও আশায় রইলাম, অপেক্ষায় রইলাম, যদি প্রধানমন্ত্রী হিসেবে, দলের চেয়ারপারসন হিসেবে বিএনপির তারেক রহমান, তিনি মানুষের কাছে যে প্রত্যাশা দিয়েছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার 50 ভাগও যদি রক্ষা করতে পারেন, যদি 30 ভাগও রক্ষা করতে পারেন, তাতেই আমাদের সন্তুষ্টি। এছাড়া আর কি বলবো আমরা?